2018 বিশ্বকাপের জাপান বেলজিয়াম ম্যাচের কথা মনে আছে? নাসের শাডলির শেষ মুহূর্তের গোল আর জাপানের স্বপ্নভঙ্গ। একই রকমভাবেই স্টেফান এস্তিকিউর শেষ মুহূর্তের গোল এবং সাউথ আফ্রিকার স্বপ্নভঙ্গ। এই ওয়ার্ল্ড কাপের কো হোস্ট কানাডা প্রথমবারের মতো রাউন্ড অফ 32 তো খেলছেই, একই সাথে তারা পরের রাউন্ডে চলে গিয়েছে। সাউথ আফ্রিকা প্রথমবার খেলতে এসেছিল, তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গিয়েছে। জাপানের স্বপ্নভঙ্গের বেদনার কথা আমরা বলছিলাম 2018 বিশ্বকাপে। 26-এও রাউন্ড অফ 32-তে তাদের ম্যাচ ব্রাজিলের বিপক্ষে। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ওয়ার্ল্ড কাপ স্পেশাল শো ফিফা আওয়ারে। আর ফিফা আওয়ারে কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য এবং ম্যাচ বিশ্লেষণ করার জন্য দুজন মানুষ আমার সাথে আছেন স্পোর্টস অ্যানালিস্ট রুবায়েত ইফতেখার। রুবায়েত ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এবং আমার সাথে আরও একজন লেজেন্ডারি মানুষ আছেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ শফিকুল ইসলাম মানিক। মানিক ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। মানিক ভাই, কানাডা এবং সাউথ আফ্রিকা ম্যাচ ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল। দুটা দলের জন্যই প্রথমবার নকআউটে খেলা। কানাডা তো কো হোস্ট, বাট তাকে খেলতে হয়েছে ম্যাচটা আমেরিকাতে, লস অ্যাঞ্জেলেসে। ওভারঅল ম্যাচটা আপনি কেমন দেখেছেন এবং শেষ মুহূর্তের গোলে সাউথ আফ্রিকা এখান থেকে বিদায়টা নিয়েছে? আপনার কি মনে হয় যে কানাডা ডিজার্ভিং টিম হিসেবে জিতেছে? তাদের খেলার ধরন দেখে মনে হয়েছে যে আমরা মিডিওকার দুটো টিমের খেলা দেখি, যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কে জিতবে কে জিতবে না বোঝা মুশকিল হয়ে যায়। তো এই খেলাটি আমার কাছে তেমনই লেগেছে এবং খুব টাইট খেলা হয়েছে, সব এত ফাইট হয়েছে, প্রতিটা মুহূর্তে তারা ফাইট করেছে। একটি বলের জন্য একজনের জায়গায় দুজন যাচ্ছে, চেজিংয়ে যাচ্ছে এবং কানাডাকে মনে হয়েছে জেতার জন্য তারা খুব বেশি উদ্বিগ্ন এবং তারা তাদের নেশনকে এই ফার্স্ট টাইম তারা একটা জায়গায় পৌঁছাবে, সেই জন্য তারা কিন্তু খুব বেশি তাদের আত্মত্যাগটা করতে চেয়েছিল প্রত্যেকটা প্লেয়ারের কাছে মনে হয়েছে। আমি মনে করি যে যোগ্যতার দল হিসেবেই কানাডা গিয়েছে। সাউথ আফ্রিকা গেলেও কোনো অসুবিধা ছিল না, বাট হোস্ট টিম গিয়েছে, একটা কো হোস্ট হিসাবে গিয়েছে, এটা ফুটবলের জন্য মঙ্গল। এবং কানাডার দর্শক যে ফুটবল প্রেমী হচ্ছে, এটা কিন্তু আগাম বার্তা দিচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। রুবায়েত ভাই, ম্যাচটা ছিল হচ্ছে সাউথ আফ্রিকা শুরুতেই খুবই ডিফেন্সিভ, যে আপনার আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলটা অলমোস্ট খেলেছে, বল পজিশন বেশি ছিল, মাঝ মাঠের আপনার সিঙ্গেল ডুয়েলগুলো তারা জিতেছে, অনেকবার কানাডার অ্যাটাক ব্রেক করেছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা শুধুমাত্র অন টার্গেটে একটা শট নিয়েছে, যে জায়গায় কানাডা খুবই লিথল ছিল, স্পেশালি তার উইং এবং লাইনে যারা খেলছিল তারা কিন্তু একাধিক গোল অপরচুনিটি তৈরি করেছে। বাট সাউথ আফ্রিকার ব্যাক লাইন দক্ষতার সাথে সেগুলো মোকাবেলা করতে পারলো। একদম শেষ মুহূর্তে স্টেফান এস্তিকিউর যে গোলটা, মানে সাউথ আফ্রিকার পুরো রেজিস্ট্যান্সকে ভেঙে দিয়েছে। ম্যাচটা কেমন লেগেছে আপনার কাছে? যে যখন এই ধরনের দুটো দল খেলে, ওদের কিন্তু বড় দলগুলোর সাথে একটা বড় দল বলা উচিত না আসলে, বিশ্বকাপে যখন এসেছে সবাই একই কাতারে, কিন্তু যখন একটা জার্মানির মতো দল, ফ্রান্সের মতো দল খেলবে, ওদের কিন্তু সামনে লক্ষ্য থাকে যে আচ্ছা আমার সেমিফাইনাল পর্যন্ত যেতে হবে, বা এখন যদি ব্রাজিল আজকে বাদ পড়ে যায় এটা অঘটন হবে। কানাডা বা সাউথ আফ্রিকা কেউ বাদ পড়ে গেলে অঘটন আমরা বলবো না, বলবো কি যে ওরা ওভার অ্যাচিভ করেছে, গ্রুপ স্টেজটা পার হয়েছে। এই ধরনের দলগুলোর মাথায় একটাই চিন্তা থাকে, আজকের ম্যাচটা পার হোক, পরে কি হবে দেখা যাবে। কিন্তু আপনি ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, ওরা কিন্তু প্ল্যান করে রাখছে যে কোয়ার্টার ফাইনালে কি হবে। আচ্ছা আমি আজকে এই প্লেয়ারকে 30 মিনিটস দিব, ইনজুর্ড ফর এক্সাম্পল নেইমারকে আনচেলত্তি অলরেডি বলেছেন যে লাস্ট ম্যাচের থেকে একটু বেশি আজকে খেলবে, পরের ম্যাচে আর একটু বেশি খেলবে। ওরা পুরো টুর্নামেন্ট ধরে প্ল্যান করে, কারণ ট্রফিটা জিততে আসছে। একটা দল সবসময় চেষ্টা করে ম্যাচটা যেমনে হোক আমরা টাইব্রেকার পর্যন্ত নেই, কারণ টাইব্রেকার ইটস এ কয়েন টস, সমান সমান যে কোনো দিকে যেতে পারে। সাউথ আফ্রিকা আপনি যেটা বলছিলেন, দে ওয়ার ট্রাইং দ্যাট থিং, যে আচ্ছা এই আর 3 মিনিট করে করে ম্যাচটা আমরা কোনোভাবে এক্সট্রা টাইমে নেই, অ্যান্ড দেন লেটস গো টু টাইব্রেকার অ্যান্ড লেটস সি হোয়াটস ইন আর লাক। সেটা হয় নাই। এখন কানাডা হ্যাঁ জিতেছে, খুব ভালো, এবং এই জয়টা কি ওদের জন্য খুব ভালো হলো? আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো। মানে এই দুটো দল এখানে এসেছে, এটাই ওদের জন্য বোনাস। এখন কানাডা পরবর্তীতে মানে কত দূর যাবে এটাই এখন দেখার বিষয়। যেটা আসলে মেইন আলোচনার আজকে, ব্রাজিল এবং জাপান। এশিয়ার পাওয়ার হাউস জাপান গ্রুপ পর্বে একটা ম্যাচ তারা তিউনিসিয়ার বিপক্ষে জিতেছে, নেদারল্যান্ডসের সাথে 2-2 গোলে ড্র করেছে এবং সুইডেনের সাথে 1-1 ড্র করেছে। বাট এই জাপান টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি অন্যবারের জাপান বা এই ওয়ার্ল্ড কাপের অন্যান্য দলগুলোর তুলনায় অনেকটা আলাদা মনে করছে। স্পেশালি তাদের যে কোচ হাজিমি মোরিয়াসো, তিনি যেভাবে দলটাকে খেলাচ্ছেন, অনেকটা সুপার কম্পিউটার ট্যাকটিক্স ইউজ করছেন, একটা কার্ডে নাম্বার লিখে লিখে নিউমেরিক্যাল কিছু জিনিস দিয়ে তিনি তার দলকে খেলাচ্ছেন।
খুবই চমৎকার ডিফেন্সিভ অর্গানাইজেশন, মাঝমাঠে আধিপত্য থাকে, উইং প্লে খুব ভালো, কুইক কাউন্টার, বিল্ড আপ এবং ফিনিশিং। মানে ফিনিশিংয়ের জায়গায় মেবি কিছুটা দুর্বলতা এখনও জাপানের থাকতে পারে। ব্রাজিল এবং জাপান ম্যাচটাকে আপনি কিভাবে দেখছেন এবং কার সম্ভাবনাটা বেশি? কেউ কাউকে ছাড়বে না এবং জাপান তার সর্বাত্মক চেষ্টা করেই আজকের ম্যাচটা খেলার চেষ্টা করবে অ্যাগেনস্ট ব্রাজিল। তবে ইতিহাস যেটা বলে এই জাপান কখনো ব্রাজিলের সাথে পেরে ওঠেনি মানে কি হারার সংখ্যাটা অনেক বেশি। 10টা ম্যাচ হয়েছে, 7টা ম্যাচ ব্রাজিল জিতেছে, 2টা ড্র হয়েছে এবং সবশেষ যে ম্যাচটা টোকিওতে হয়েছিল 2025-এ সেই ম্যাচে 2-0 গোলে এগিয়ে থাকা ব্রাজিলকে জাপান 3-2 গোলে হারিয়েছিল। আমি সেটা বলছি, একটা ম্যাচ match, right. 10টার একটাতে তারা জিতেছে। তো ওভারঅল পারফরমেন্সের বিচারে বা রেজাল্টের বিচারে সব দিক থেকে এবারের যদি চিন্তা করি ব্রাজিল কোন পর্যায়ে পর্যন্ত যাবে, এখন হলো আসল পরীক্ষা আসছে। প্রত্যেকটা হার্ডেল পার হয়ে যেতে হবে, একটি হার্ডেল একটা ফাইনাল, এবং পরেরটা চিন্তা করছে না, আজকেরটাই চিন্তা করবে ব্রাজিল যে আজকে কিভাবে তারা পার হবে জাপানের সাথে, কোন ওয়েতে খেললে জিতে যাবে। তা আমার মনে হয় যে ব্রাজিলের যেই জিনিসগুলো আছে এবং জাপান যেইভাবে কম্প্যাক্ট ফুটবল খেলে তাদের ব্রেক করা খুব টাফ হবে। তবে যদি না তারা একটু নার্ভাস ফিল করে অ্যাগেনস্ট ব্রাজিল, অনেক সময় হয় কি ওয়ার্ল্ড সুপারস্টারদের অ্যাগেনস্টে খেলতেছে, অনেক সুপারস্টার আছে এখানে যারা ইউরোপে ডমিনেট করছে, তো সেখানে কিছুটা ডিফেন্স যদি একটু নরবরে থাকে তাহলে হয়তো ব্রাজিল সেই সুযোগগুলো কাজে লাগাতে পারবে। তবে আমার কাছে ম্যাচটি মনে হয়েছে খুব টাইট ম্যাচ হবে, খুব ইজিভাবে কেউ জেতার সম্ভাবনা খুব কম। জাপান তার সেরা ম্যাচটি আজকে খেলতে হবে যদি ব্রাজিলকে কোনোভাবে রুখতে হয়। তাদের কোনো সিলি মিস্টেকসগুলো দেওয়া যাবে না, যেই সিলি মিস্টেকস করলে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড লাইন আছে যারা এই সুযোগগুলো সদ্ব্যবহার করতে অভ্যস্ত, হ্যাঁ, তারা অনেক বড় মাপের খেলোয়াড়। তবে যেই জায়গাটা আমার কাছে মনে হয় যে ব্রাজিলের একটু গ্যাপ আছে, মিডফিল্ডটা কখনোই ডমিনেট করতে পারছে না এই লাস্ট তিনটা ম্যাচে। লাস্ট ম্যাচে কিছুটা করেছে বাট আলটিমেটলি ব্রাজিলকে আজকে ভালো করতে হলে মিডফিল্ডকে তার খুব ডমিনেট করতে হবে। মানিক ভাই যে শব্দটা তুলে দিয়েছে, জাপান মাঝ মাঠে খুবই চমৎকার, স্পেশালি তারা ডায়াগোনালি যেভাবে মুভ করে মাঝ মাঠে, যেভাবে উইং দিয়ে সেই সাপোর্টটা তৈরি করে, এবং অন দ্য লাইন তার নাম্বার 9 পজিশনেও প্লেয়াররা খুব ভালোভাবে, থার্ড ম্যান ফোর্থ ম্যান রানও খুব ভালো, সব কিছু মিলিয়ে মাঝ মাঠে জাপান এবং ব্রাজিলের যে লড়াইটা, সেই লড়াইয়ে আপনি কাকে আগায় রাখবেন? দেখেন, এখানে তো আপনি যদি অভিজ্ঞতা বলেন, বিগ নেমস বলেন, সেক্ষেত্রে ব্রাজিল এগিয়ে থাকবে ফর শিওর। কারণ ওরা ওয়ার্ল্ড কাপ তো ওদেরই টুর্নামেন্ট, মানে ওয়ার্ল্ড কাপে তো আমি চিন্তা করতে পারি না যে কোনো ওয়ার্ল্ড কাপ ব্রাজিলকে ছাড়া হচ্ছে বা ব্রাজিল কোনো ওয়ার্ল্ড কাপে নামছে ফেভারিট হিসাবে নামছে না। বাট জাপানের যে মানে সুবিধাটা, যেটা আমি পুরো গ্রুপ ম্যাচগুলোতে দেখলাম, ওরা 0 to 90 মিনিট একই পেস, একই স্ট্যামিনা এবং একই ধরনের প্রেশার দিয়ে খেলে। এবং জাপান যে জিনিসটা করে, আপনি দেখবেন মিডফিল্ডটাকে ডিসরাপ্ট করার চেষ্টা করে। অপোনেন্টের মিডফিল্ডের যে ব্রাজিল, আপনি যে কোনো দল, ওরা যে কোনো দলই চেষ্টা করে মিডফিল্ডে যেন রিদমটা বজায় রাখে, অর্থাৎ 1 পাস 2 পাস 3 পাস, এরপরে থ্রু বা 1 2 থ্রু। জাপান সবসময় চেষ্টা করে এই জিনিসটাকে ডিসরাপ্ট করতে। এবং পাকেটা লাস্ট ম্যাচে আপনি বলছিলেন যে বেটার, পাকেটা কিন্তু প্রচুর বল লুজ করেছে রাইট উইংয়ে, পাস অ্যাকিউরেসি খুবই খারাপ ছিল। পাস অ্যাকিউরেসি কারণটা কি? ওকে প্রেসার দিয়েছিল। প্রেসার দিলে যে বলটা রাখতে হয়, আপনি বুস্কেটসের কথা আমার মনে আছে, এখন স্পেনে আছেন রড্রি, এই দুজন কিন্তু বল ধরে রাখার মাস্টার। হ্যাঁ, এনগোলো কান্তে ইজ ডিফারেন্ট ভাই। পাকেতার সাথে তো আপনার এনগোলো কান্তে বা বুস্কেটসের হিসাবটা করা যাবে না, দুই জায়গার মিডফিল্ডার অফকোর্স। কিন্তু আমি বলছিলাম যে এই ধরনের মিডফিল্ডার যারা মানে বল হোল্ড করে, বলটা হোল্ড করবেন এবং বলটা লুজ করবেন না, পাস অ্যাকুরেসি 95 to 99% থাকবে বা 97%। এরকম একটা মিডফিল্ডার জাপানের এগেনস্টে, কারণ ওরা কিন্তু 0 to 90 মিনিট একই টেনাসিটিতে খেলবে, মানে আপনাকে কখনো রেস্ট দিবে না। এবং আজকে ব্রাজিলের উপর প্রেশার বেশি, কারণ ব্রাজিলের এগেন মানিক ভাই যেটা বললো 100% ট্রু, যে মিডফিল্ড কাজ করছে না। আপনি ব্রাজিলের মিডফিল্ডের কাছে যে ধরনের ক্রিয়েটিভিটি চান, ওই ধরনের ক্রিয়েটিভ প্লেয়ার পাকেটাও না, গিমারেসও না, ক্যাসেমিরো না। ক্যাসেমিরো ওয়াজ নেভার আ ক্রিয়েটিভ প্লেয়ার, তার কাজ ডিফেন্স ব্রেক করা, এবং তিনি সেটাতে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার, এটা নিয়ে ডাউট নাই। বাট জাপান যখন প্রেস করবে এবং যখন টেনাসিটি 90 মিনিটস পর্যন্ত একই ইয়েতে খেলবে, there will be problems for Brazilian midfield। এবং ব্রাজিলকে কিন্তু আবারও সেই দিন শেষে
আমরা যেটা ব্রাজিলকে দেখে এসেছি, যেটা আমাদের প্রিয় ব্রাজিল, যেটা আমরা দেখতে পছন্দ করি, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়েই ম্যাচটা জিততে হবে। এবং সেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখানোর মতো মানুষ তো ডেফিনেটলি এখনো পর্যন্ত একজন আছেই, 4টা গোল করে ফেলেছেন, তার নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। সেই আলোচনায় আসবো, তবে মানিক ভাইয়ের কাছে আরেকটু ট্যাকটিক্যাল বিষয়টা জানতে চাই। জাপানি কোচ মরিয়াসু বেসিক্যালি 3-ম্যান ব্যাকলাইন খেলায়, 3জন ডিফেন্ডারকে নিচের দিকে 3-4-3 আমার সবচেয়ে ফেভারিট ফরমেশন, কারণ মিডফিল্ডে এমনিই তো তিনি ওভারলোড করে রেখেছেন, একটা মিডফিল্ডার বেশিই দিয়েছেন তিনি। তো সেই জায়গায় যেই রুবায়েত ভাই আলোচনাটা করলো যে লড়াইটা বেসিক্যালি মাঝমাঠে, আপনিও সেটা বলেছেন, এই মানে 4-3 অলওয়েজ যেটা তারা তৈরি করে ফেলে, একদম অ্যাটাকের সাথে একটা হেক্সাগোনাল শেপ তৈরি হয় মিডফিল্ড পর্যন্ত এসে, এবং প্রতিপক্ষের মিডফিল্ডারদেরকে তারা অলওয়েজ প্রেসিংয়ের উপরে রাখে এবং একটা ফেন্সের মাধ্যমে আটকায় রাখে। সেই জিনিসটাকে ব্রাজিলিয়ান মিডফিল্ড ভাঙতে পারবে কিনা? জাপানের যেটা 3-4-3 ফরমেশনে যেটা করে, আবার 3-4-2-1 করে, কিন্তু হ্যাঁ 3-4-2-1 2 আবার নেমে আসে নেমে একটু। আসে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে যদি সেটা নামতে পারে তাহলে নেমেছে মানিক ভাই না, প্রত্যেকটা না, ম্যাচে এই ম্যাচে নামবে, ট্রানজিশনে খুব না, চমৎকার নেমেছে। এই জায়গাটাতে এই ম্যাচে নামতেই হবে দুটা, এবং মিডফিল্ডটাকে কম্প্যাক্ট করবে আরো বেশি, কারণ 3 ডিফেন্ডার, 4-এর যেই উইং দুইটা আছে সেটা আবার নিচের দিকে নামবে, তার মানে 5 হয়ে যাবে। 5 হয়ে যাবে। এদিকে দুজন আর 3জন আছে, আরো 2জন যদি মিডফিল্ডটাকে কম্প্যাক্ট করতে পারে তাহলে শুধু স্পেস থাকবে একটু উইংয়ে, কিন্তু উইংয়ে থাকলেও কাভার হয়ে যাবে। হয়ে যাবে। সো এখন যদি জাপান একটু লো ডিফেন্ড করে তাইলে অসুবিধা হবে, একটু যদি মিডলে, জাপান তো নেদারল্যান্ডসের বিপক্ষে লো ব্লক ডিফেন্সই খেলেছে না, ব্রাজিলের এগেইনস্টে ডিফারেন্ট। Okay. যদি মিডফিল্ডটা একটু আপ হয়ে ওদের মিডফিল্ডের জোনে খেলে, তার মানে মিড ব্লক শুরু মিড করবে। ব্লক শুরু করলেই এই জায়গাতেই ব্রাজিলের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এখন 1-on-1 সিচুয়েশন অনেক সময় ভিনিসিয়াস জুনিয়র করে ফেলতে পারে। হ্যাঁ 1-1 অথবা 1v2 ভিনিসিয়াসকে আটকে রাখা খুব কঠিন। ওই জায়গাটাতেই জাপানের সমস্যা হতে পারে। Right. এটাই হলো বড় জিনিস। সেটা করতে গিয়ে হয়তো জাপান পেনাল্টি দিতে পারে। জাপান বেশি মাত্রায় যদি তাদেরকে ব্লক করতে যায় এবং তাহলে ফাউল rush করবে। করতে, ফাউল করবে, এবং সেই ফাউল থেকে হয়তো সেই অ্যাডভান্টেজটুকু হয়তো ব্রাজিল নেওয়ার সম্ভাবনা আছে। রাইট। রুবেদ ভাই, কার্লো আনচেলত্তি একটা কথা বলেছেন প্রেস কনফারেন্সে, বলেছেন যে এটা ফাইনাল, এবং প্রত্যেকটা নকআউট ম্যাচই আসলে ফাইনাল। ফাইনালে যেতে হলে নকআউটগুলো জিতেই যেতে হবে। প্রতিপক্ষ যেহেতু জাপান, আমরা বলছি বা এই ওয়ার্ল্ড কাপে আলোচনাটা শুরু হয়েছে যে এটা ডিফারেন্ট জাপান, এই জাপান অনেক বেশি ট্যাকটিক্যালি সলিড। তো এই দলটাকে আপনার, যদি আমি ম্যাথিয়াস কুনিয়ার কথা বলি, ভিনিসিয়াস জুনিয়র, এই পাশে রায়ানকে খেলানো হয়েছে। রুবেদ ভাই, আমরা ঠিক যে ফ্রি রোলে ম্যাথিয়াস কুনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়রকে দেখেছিলাম আগের ম্যাচে, একই রকমভাবে এই ম্যাচে জাপানিজ ডিফেন্ডাররা তাদেরকে এরকম ফ্রি মুভ করার সুযোগটা করে দিবে। যে জাপান আজকে লো যদি খেলে তাহলে কিন্তু এই জায়গাটা পাবে না, 1। 2 নম্বর হচ্ছে মিডফিল্ডেও কিন্তু ওদের জন্য একটু নিচে নেমে আসতে হবে, কুনিয়াকে নামতে হবে নিচে। আগের ম্যাচে কুনিয়া বেশ কিছুটা নিচে নেমে এসে হাফ স্পেসে খেলেছে, অনেক মিডফিল্ডকে হেল্প করতে হবে বল রিকভার করার জন্য। মানে সলিড নাম্বার 9 না, সলিড নাম্বার 9 আসলে ছিলই না। ব্রাজিলের এই মুহূর্তে আসলে এটা একটা বড় সমস্যা যে সলিড নাম্বার 9। ইগোর থিয়াগো মেবি সলিড নাম্বার 9, অনেক গোল করে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগে। ম্যাথিয়াস কুনিয়া অলসো, বাট অত এখন আপনি যদি রোনালদো নাজারিওর সাথে তুলনা করতে চান, তাহলে আপনি যদি এই মুহূর্তে এর্লিং হল্যান্ডের সাথে কাউরে তুলনা করেন বা হ্যারি কেইনের সাথে করেন, তাহলে হবে না। দলটা তো ব্রাজিল, একটা ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 9 ওদের দরকার, এবং এটা যে কোনো দলেরই দরকার। আর্জেন্টিনারও নাম্বার 9, ওটা আমি বলছিলাম যে লাউতারাও একটা পেনাল্টি গোল পেয়েছেন, বাট আর্জেন্টিনা, ব্রাজিল বা সাউথ আমেরিকান দলগুলোর মধ্যে কিন্তু নাম্বার 9 এর একটা অভাব আমরা দেখছি। ক্লাসিক নাম্বার 9 এর দিকেও কিন্তু ওয়ার্ল্ড ফুটবল এই মডার্ন এরার একটা অংশ, এখন আবার মানে আল্ট্রা মডার্ন এরার চেয়েও কিন্তু এখন নাম্বার 9 এর একটা তালা সব দলেরই আছে, স্পেশালি ক্লাব পর্যায়ে আমরা যদি দেখি যে যার একটা ভালো নাম্বার 9 আছে সেই দল ডমিনেট করে। এক্স্যাক্টলি। সো ডমিনেট না, গোলগুলো পায়, কারণ নাম্বার 9 ছাড়া যদি আপনি খেলেন একটা মেকশিফট নাম্বার 9 বা ফলস 9 যেটা এতদিন ধরে চলে আসছে, সেই ক্ষেত্রে আপনার গোলের সংখ্যা কমে যাবে। এখন গোলের সংখ্যা কমে গেলে নানা ধরনের প্রবলেম হতে পারে। টুর্নামেন্টগুলোতে বেশি করে সমস্যা হয়, লিগেও কিন্তু এই যে আমরা লাস্ট দেখলাম যে যখন আর্সেনাল জিতলো, এমনও কথা হচ্ছিল যে শেষ পর্যন্ত হয়তো গোল ডিফারেন্সে লিগ টাইটেল ডিসাইড হবে। তো সেক্ষেত্রে একটা নাম্বার 9 থাকা তো খুবই জরুরি। আর যেমনটা বলছিলেন যে ব্রাজিল এই ম্যাচে যদি কোনো খেলোয়াড়কে মিস করে, যেটা জাপানের মতো একটা দল রেখেছে, সেটা হলো রাফিনিয়া। ওকে। ওর ক্রিয়েটিভিটিটা, স্পেশালি স্পিড
ক্রিয়েটিভিটি, পজিশনিং, রাফিনিয়ার পজিশনিংটা সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন কুনিয়া উইদাউট দ্য বল অতটা এফেক্টিভ না, ও একটু হেভি, হ্যাঁ, অত দ্রুত। কিন্তু রাফিনিয়া উইদাউট দ্য বল, যখন বল ওর কাছে নাই, ও কিন্তু একটা দুইটা ডিফেন্ডার ওর সাথে রাখে, সবসময় আশেপাশে রাখে, এবং ও ডিফেন্ডারদের আশেপাশে দেখবেন যে ভিড় করে এবং উইং ব্যাক পর্যন্ত না, উইং ব্যাক পর্যন্ত নামে, এক্স্যাক্টলি। সবসময় সে ব্যস্ত রাখে ওর অপোনেন্টটাকে। এবং জাপান কিন্তু আজকে খুব বেশি সম্ভাবনা যখন ডিফেন্স করবে, ফ্রন্টের দুজনের সাথে একজন ম্যান লাগিয়ে রাখবে, একাধিকও হতে পারে সেটা। রাফিনিয়াকে মিস করবে। এবং রায়ানের খেলা আমি জানি না মানিক ভাইয়ের চোখে কতটুকু পৌঁছে, আমার ওর খেলা অনেক ভালো লেগেছে, কিন্তু ছেলেটা একদম ইয়াং, ভেরি ইয়াং, মানে প্রমিজিং প্লেয়ার, দারুণ খেলোয়াড়। এখন অ্যাগেন দলটা ব্রাজিল এবং দলের কোচটা কার্লো আনচেলত্তি। সো আই ডোন্ট সি যে ব্রাজিলের খুব একটা সমস্যা। হ্যাঁ, আমরা এগুলোর ট্যাকটিক্সগুলো বলছি, কি হতে পারে কি না হতে পারে, কিন্তু কার্লো আনচেলত্তি তো আমার থেকে অন্তত 10,000 গুণ ভালো ফুটবল বোঝে। এই আলোচনাটাই একজন কোচের কাছে আসবে, Exactly. কার্লো আনচেলত্তি এবং হাজিমি মোরিয়াসো। কার্লো আনচেলত্তি মাস্টার ট্যাকটিশিয়ান, মোরিয়াসো এই ওয়ার্ল্ড কাপে সেই ট্যাকটিক্সটা নিয়ে এসছে যাকে অন্যরা সমীহ করছে যে না, এই জাপান দলটা ডিফারেন্ট। আপনি কার্লোকে আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা দেখে যে 4-ম্যান ব্যাকলাইন, 2টা পিভট, সামনে একজন একটু অ্যাটাকিং মিডফিল্ডার এবং সামনে 3জন, অথবা আপনার পাকে তাকে মাঝখানে রেখে একটা স্ট্রাইকার, লন স্ট্রাইকার মাথিয়াস কুনিয়াকে আমরা দেখেছি, ইগোর থিয়াগোকে দেখেছি, এইভাবে খেলাচ্ছেন ওভারঅল পুরো দলটাকে। এই দুই কোচকে আপনি কিভাবে রেট করেন? না, আমি আঞ্চলিকের ব্যাপারটা হচ্ছে যে ও কোন জায়গার ইতালিয়ান, একটু ডিফেন্সটাকে সবসময় অর্গানাইজড এবং সবসময় Solid আগলে রাখে, ধরে solid রাখে রাখে, যে হ্যাঁ। আমার ডিফেন্স গোলকিপার ঠিক থাকলে হয়তো গোল খাওয়ার সম্ভাবনা কম থাকে, এবং সেটাই কিন্তু গ্রুপ পর্যায়ে তাই হয়েছে যে তারা 7টা গোল দিয়েছে, 1টা গোল রিসিভ করেছে। তো সেই ক্ষেত্রে অপরচুনিটিও কিন্তু তাদের অ্যাগেন্সটে খুব বেশি হয়েছে বলে আমার মনে হয় না। তো এই জায়গা থেকে আঞ্চলের থেকে কিছুটা এগিয়ে, এবং নতুন হিসেবে জাপানি কোচ ডেফিনেটলি তার যে ভীষণ, এটা তো একটা কোচের নিজস্বতা থাকতে হয়, এবং সে তার আছে সেটা, এবং সেটা তার ইমপ্লিমেন্ট করতেছে তার প্লেয়ারদের দিয়ে, এবং সেটা কার্যকরিতাও পেয়েছে। তো সে একজন, আমি অভিজ্ঞ কোচ, আমার পিছনে যে আছে সে আমার চেয়ে বেটার হবে না এটা বলা যায়। মাঠের খেলা, 90 মিনিটসের খেলা, তার সোলজার যা আছে, তার যেই সোর্স আছে, এই রিসোর্সগুলোকে কাজে লাগাচ্ছে, এবং কাজে লাগায় দেখছে যে এগুলো সাকসেস হচ্ছে। এই সাকসেসটাই সে আজকের ম্যাচেও চাবে, এবং চেতে গেলে দেখা যাবে আমি এখনও দুজনের, একজন অভিজ্ঞ, একজন ভালো হচ্ছে। তো এটাকে এখনই কম্পেয়ার করার মতো অবস্থা হয়। হ্যাঁ, এই ম্যাচের ভিতরে প্রমাণ হবে যে অভিজ্ঞতাকে টপকিয়ে এই প্রমিজিং এবং আপকামিং কোচ দাঁড়াবে কিনা, সেটাই আজকের ম্যাচেই দেখা যাবে। এক্স্যাক্টলি। তো নেইমার জুনিয়রকে লাস্ট ম্যাচে আপনার কাছে কেমন লেগেছে? এই ম্যাচে জাপানের বিপক্ষে হাই ইন্টেন্সিটি ম্যাচ হবে, প্রচুর পরিমাণে ওয়ার্ক রেট থাকবে, ট্রানজিশনে আপনাকে মানে রিকভারিতে আসতে হবে। নেইমার এখন যেই ফিজিক্যাল জায়গায় আছে, তাকে কি এই ম্যাচ খেলাবেন আসলে কার্লো আনচেলত্তি? খেলাবেন কিনা সেটা আজকের খেলাটা দেখলে বোঝা যাবে, কিছুক্ষণ পরে তো শুরু হচ্ছে। সো ওটা দেখলে বোঝা যাবে যে নেইমার আসলে এই ম্যাচে কতটুকু পার্থক্য গড়ে দেওয়ার জন্য প্রস্তুত। যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, জাপান 1-0 গোলে এগিয়ে আছে, 75th মিনিট, 62 মিনিট, 68 মিনিট, কোনো অ্যান্সার নাই, তখন নেইমারকে প্রয়োজন। নেইমারকে কেন প্রয়োজন? নেইমার একটা ফ্যাক্টর। আপনি একজন নেইমার থাকুক, 4 জন কুনিয়া থাকুক, ডিফেন্ডারের কিন্তু নজর নেইমারের উপরেই থাকবে। এবং নেইমার ইজ সাচ আ প্লেয়ার, ওর একটা সুযোগ দরকার। ও যদি 15 মিনিটও খেলে, ওই 15 মিনিট খেলার ডিমেনশন চেঞ্জ হয়ে যাবে। আমি উদাহরণ দিই, গতকাল যখন মেসি নামলেন মাঠে, 28-30 মিনিটস বাকি ছিল জর্ডান এগেনস্টে, সেকেন্ড হাফে আর্জেন্টিনা ওয়ার অল ওভার দ্য প্লেস, গোছানো ছিল না। জর্ডান কিন্তু মেরে খেলছিল, এবং ওরা এই ট্যাকটিকটা নিয়ে নেমেছিল যে আর্জেন্টিনা এগেনস্টে আমরা ট্যাকটিক্যালি পারবো না, স্কিলেও পারবো না, কি করতে হবে, হার্ড ফুটবল খেলতে হবে। এবং ফার্স্ট হাফ থেকে 3টা গোলই কিন্তু ফাউলে হয়েছে, 2টো ফ্রি কিক, একটা পেনাল্টি, বক্সের আশেপাশেই। সো ওরা বক্সে কাউকে ঢুকতেই দিচ্ছিল না। মেসি নামার পর হঠাৎ করে আর্জেন্টিনার পুরো ডায়নামিক্স চেঞ্জ হয়ে গেল, খেলাটা অনেক ফ্লুইড হলো। মেসি কিভাবে যেন জায়গা বের করে ফেললেন 4-5 গজ, অ্যান্ড হি ডিড হোয়াট হি ডাজ বেস্ট। নেইমারের রোলটাও সেম, ও মাঠে নামা মাত্র জাপানের যে ট্যাকটিক্সই থাকুক, ওরা যে অবস্থাতে থাকুক, সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, এবং এই ধরনের খেলোয়াড়কে এই জন্য দরকার। আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচে যে জিনিসটা হবে, যদি হাফ টাইম পর্যন্ত ড্র থাকে, তারপরের 15 মিনিট যদি ড্র থাকে,
তারপরে কোচকে চিন্তা করতেই হবে 30 মিনিট 30 minutes। যেটা 15 মিনিটের কথা বলেছে এর উপরে খেলবে, এই 30 মিনিট তখনই বেশি আসবে। এবং গেম সিচুয়েশন কি ডিমান্ড করে এবং নেইমার নামার পরে কি করতে পারবে, ফাউল নিতে হবে কি না, এইসব জিনিসের উপর গুরুত্ব দিয়ে কিন্তু নেইমারকে আজকে নামানো হতে পারে আমার কাছে মনে হয়। এবং এটাই আঞ্চলিক করবে। এবং সময় কতটুকু দিবে এটা ফিক্স নির্ধারণ যেত না। টিম কেমন খেলছে, টিমের শেপটা কেমন আছে, নেইমার নামার পরে কি কার্যকরী ভূমিকা পালন করতে পারবে, সেইটার উপরে কোচ আজকে বেশি নির্ভর করবে বলে আমি মনে করি। এখন নেইমারের টাইমিংয়ের ব্যাপারটা না, 11-এ নামার প্রশ্ন ওঠে না। কাল গত ম্যাচে দেখা গেছে সে শতভাগ ফিট হয়েছে বলে, শতভাগ যেটা একটা প্লেয়ারের জন্য দরকার, তাকে শতভাগ ফিট করছে টিম, কোচ করাচ্ছে যে শতভাগ ফিট, দেন 90 মিনিটস খেলার জন্য চিন্তা করে। Right. তো এইটুকুই আমি মনে করি। এক্স্যাক্টলি, তাকে সেটা করতেই হবে। রুবায়েত ভাই, রাতে মানে 11টায় তো ব্রাজিল এবং জাপানের এনকাউন্টার, আর রাতে 2:30টায় খেলবে জার্মানি এবং প্যারাগুয়ে। সেই ম্যাচটা খুব একটা মানে ইন্টেন্স ম্যাচ হবে সেরকম ভাবা, মানে আমি অন্ততপক্ষে ভাবি না। জার্মানি একদম পরিষ্কার ফেভারিট, বাট ইকুয়েডরের বিপক্ষে জার্মানি লাস্ট গ্রুপ পর্বের ম্যাচে হেরেছে, এবং গ্রুপ পর্বে জার্মানির খেলাতে যদিও তারা বড় প্রথম ম্যাচ 7-1 জিতেছে, তাদের পরের ম্যাচটা 2-0 গোলে জিতেছে এবং শেষটা 2-1 হেরেছে, তারপরে জার্মানির খেলাতে কনভিন্সড জার্মান ফ্যানরাও না। ম্যাচটা কেমন হবে দেখেন, প্যারাগুয়ে অফকোর্স আমরা যেটা আলোচনা করছিলাম যে ওর অল আউট ডিফেন্স করা ছাড়া কোনো ওয়ে নাই। জার্মানির এগেইনস্ট অ্যাটাকিং কেন খেলবে, মানে দের ইজ অ্যাবসলিউটলি নো চান্স। জার্মানি কিন্তু 7 জন গোল স্কোরার ছিল ওদের গ্রুপ পর্বে, যতগুলো গোল করেছে 7 জন মিলে করেছে। সো যে কোনো জায়গা থেকে গোল আসতে পারে জার্মানির, এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে ওদের আস্তে আস্তে মুসিয়ালা ফর্মে ব্যাক করছে। আস্তে 3টা ম্যাচ কিন্তু আমরা দেখলাম, ফার্স্ট ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচ একটু বেটার, সেকেন্ড ম্যাচ থেকে থার্ড ম্যাচ একটু বেটার। প্যারাগুয়ের এগেনস্টে যদি ওটার থেকে বেটার হয়, প্যারাগুয়ের কাছে অ্যান্সার কম থাকবে। ওদের ডিফেন্স একটু নরবরে মনে হচ্ছে, জনাটনটা এবং রুডিগারের জুটিটা আমার কাছে কিছুটা নরবরে মনে হচ্ছে, কিন্তু প্যারাগুয়ের এগেইনস্টে মনে হয় না প্যারাগুয়ে আসলে ওদেরকে ওই প্রেশারটা দিতে চেষ্টা করবে। প্যারাগুয়ে খুবই অল আউট ফুটবলটা খেলবে শুরু থেকে, বিকজ ও জানে যে ডিফেন্স করে এই জার্মানিকে আটকানো মুশকিল। আপনি রিডস, কাই হ্যাভার্টস, মুসিয়ালা বা উন্দা পরবর্তীতে চেঞ্জে নামে, মেচা অলসো ভেরি গুড, সবকিছু মিলে খুবই ফর্মেডেবল। তার মাঝমাটা খুব ভালো। আমার কিন্তু উল্টা মনে হচ্ছে, আমার পুরো উল্টা মনে হচ্ছে যে প্রথম 15-20 মিনিট হয়তো আপনি যেমনটা বলছেন ওপেন খেলবে, একটা গোল যদি হজম করে ফেলে বা একটা গোল যদি করে ফেলে, হ্যাঁ সেই ক্ষেত্রে they will park the bus। একদম আর কোনো চান্স নাই। বাসই পার্ক করে দিবে, রাইট। এমনও যদি হয় যে 60 মিনিট পর্যন্ত গোল হচ্ছে না, দুই দলই চেষ্টা করছে, জার্মানি কোনোভাবে পারছে না, লাস্ট 30 মিনিট they will park the bus, কোনো সুযোগই নাই। স্কোর লাইনটা রুবায়েত ভাই? জার্মানি 2-0। মানিক ভাই? 1-0। তার মানে প্যারাগুয়ে আপনার কথা অনুযায়ী প্যারাগুয়ে আসলে আল্ট্রা ডিফেন্সিভই খেলবে, নাহলে 1-0 হওয়ার কথা না। ওপেন প্লে হলে গোলটা 2-1 বেশি হবে। বিকজ ইকুয়েডর তাদের একটা এক্সাম্পল হতে পারে, এবং ইকুয়েডর যেহেতু পেরেছে সাউথ আমেরিকান টিম, এটাও এই কনফিডেন্সটা থাকবে, তারা তো তাদের সাথে একসাথেই খেলে। একই ইকুয়েডরকে অনেক সময় দেখা গেল যে ইকুয়েডরকে প্যারাগুয়ে হারিয়েছে সাউথ আমেরিকার টুর্নামেন্টগুলোতে। তো সেখানে প্যারাগুয়ে এই চান্সটা হয়তো নিতে পারে 1-0, কারণ অস্ট্রেলিয়ার এগেনস্টে প্যারাগুয়ে হেরেছে, এবং অস্ট্রেলিয়ার যেই ওয়েতে গেছে সেটা তো প্যারাগুয়ে অল আউটে গেছে, কিন্তু তারপর গোল বের করতে পারে নাই। বাট এবার তারা আবার সেই কৌশলটা হয়তো নিতে পারে, এই ধরনের চিন্তা থাকতেও পারে। আচ্ছা, ব্রাজিল জাপান 2-0 or 2-1, এর বেশি 2-1, রাইট। ভালো প্রেডিকশন রুবায়েত ভাই। I'll also say যে 2-1, but I see this game going to extra time. 2-1 এক্সট্রা টাইমে যাবে। 1-1 হবে, এক্সট্রা টাইমে ব্রাজিল উইন করবে, বিকজ তাদের এক্সপেরিয়েন্স এবং প্লেয়ার বেশি, ম্যাচ উইনার বেশি। হ্যাঁ, ম্যাচ উইনার বেশি। ম্যাচ উইনারের কারণেই আসলে ম্যাচটা ব্রাজিলের দিকে। থ্যাংক ইউ ভেরি মাচ রুবায়েত ভাই। ইটস আ প্লেজার। মানিক ভাই, আপনাকেও ধন্যবাদ। মেবি একটা খুবই ক্রিটিক্যাল ডিসকাশনে আমরা ছিলাম। রাতে দুটা বড় ম্যাচ, এক্স্যাক্টলি রাত 11টায় ব্রাজিল এবং জাপান ম্যাচ। ইন্টেন্সলি বাংলাদেশের ফুটবল ফ্যানরা ফলো করবে ম্যাচটা, এবং তারপর রাত 2:30টায় জার্মানি প্যারাগুয়ে, সেখানে পরিষ্কার ফেভারিট। আমার দুই আলোচক বলেছেন যে সেখানে পরিষ্কার ফেভারিট জার্মানি, 2-1 অথবা 2-0 ম্যাচটা জার্মানি জিততে পারে। জাপানের এগেনস্টে এগিয়ে থাকবে ব্রাজিল। সো ম্যাচ
যখন আমরা দেখব তখনই আসলে স্কোর লাইনটা জানা যাবে কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডের এক্সাইটমেন্ট থাকুক। আজকে আমরা এই এপিসোডটা শেষ করতে চাই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।